এটা হচ্ছে মা মঙ্গলচণ্ডী, যেটার একটা পৌরাণিক কাহিনী আছে যে মা নিজে স্বপ্ন দিয়েছিল আমার বাবার হাতেই মূর্তি তৈরি হবে। সেই কাহিনীটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। পুরো ব্লগটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে ভগবান যে সত্যি আছে সেটা কতটা সত্যি। আমি জাস্ট কি বলবো, আমি ওই জ্যাকটা খোলার পরে এখানে মনে হয় কিছু নাহলে 3-4 মিনিট আমার মানে হার্টবিট এত ধক 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 করছে যে মনে হচ্ছে যেন মানে নতুন করে আজকে একটা মানে জীবন পেলাম। ঘড়িতে এখন বাজে সকাল 7:10 আর ঘুম থেকে মেয়েকে তুলিয়ে দেখো সকাল সকাল একটু প্রেশারে সিদ্ধ ভাত রান্না করেছি, এটা খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেবো। তো আমার মেয়ে আজকে সকাল থেকেই বলছিল যে মা আজকে স্কুল হবে না, মানে স্যার বলে দিয়েছে, কিন্তু হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ করেনি। তো ওদের তো এক্সাম কমপ্লিট। তো আমি আজকে ভেবেছিলাম যে আজকেই তো লাস্ট ডে ধরো স্কুলের। তো যাই হোক, সকাল সকাল প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু আজ থেকেই আর কি স্কুলটা ছুটি পড়ে গেছে, স্যাররা আজ থেকেই ছুটি দিয়ে দিয়েছে ওদের 1 থেকে আর কি। তো তারপরে ও আবার রিটার্ন ফেরত চলে আসে, আর বাড়ি এসেই বায়না করছে মা চলো আমাদের স্কুলে ছুটি পড়ে গেছে আজকে মামার বাড়ি যাই। তো আজকে আমার আসার কোনো কথাই ছিল না, মানে বাপের বাড়ি যাব এরকম কোনো প্ল্যানিং ছিল না। তো মেয়ের প্রচণ্ড বায়নার জন্য কিছু করার না, মানে সেই কাঁদতে লেগেছে একভাবে। তো সকাল সকাল দেখো রান্নাবান্না করে নিয়েছি। এটা আগের দিনকার বাঁধাকপির তরকারি ছিল, একটু শিম আলু সিদ্ধ দিয়েছিলাম, আলু উচ্ছে ভাজা দিদিভাই টক রান্না করেছিল সেগুলো দিয়েছিল। তো সেই সব কিছু দিয়ে আর কি মানে ভাবলাম একটুখানি ফ্যানা ফ্যানা মানে ফ্যান ভাত করেছিলাম, ফ্যান ভাত না ফ্যানটাকে ঝরিয়েছিলাম, কিন্তু আজকে আমার একটু ফ্যান খেতে ইচ্ছা করছিল। তো আলাদা করে ওটা ফ্যান দিয়ে লেবু দিয়ে লবণ দিয়ে দেখবে সিদ্ধ মানে আলু শিম সিদ্ধ মাখা দিয়ে না খেতে খুব ভালো লাগে। তো খাওয়া দাওয়া করে নিলাম, আর মোটামুটি এখনও সেইভাবে কাজকর্ম কিছু হয়নি, মানে আমার মন থেকে ইচ্ছা হচ্ছে না যে আজকে আমি যাই, কিন্তু আমার মেয়ে কিছুতেই শুনবে না। মেয়ের কথা, শিবরাত্রির মেলা শেষ হয়ে যাবে আর আজকে চলো চলো মা আমি তোমার সব কাজ করে দিচ্ছি। মানে বিছানাটা গুছিয়েছে ও, ঘরটা সকালে ঝাড় দিয়েছে স্কুল থেকে এসে ও, তারপরে এখন দেখো ঘরটাও মুছে দিচ্ছে আর আমাকে বলছে মা প্লিজ চলো, মা প্লিজ চলো, আমি তোমার সব কাজ করে দিচ্ছি, বেলা হয়ে গেছে তো কি হয়েছে, আমার ভালো লাগছে না। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার বাপের বাড়িই হোক কিংবা ওর মানে ওর নিজের বাবার বাড়িই হোক, মানে আমার শ্বশুর বাড়ির কথা বলছি, মানে দুটো জায়গাতে যাওয়ার কথা শুনলে আমার মেয়ে খুব খুশি হয়ে যায়, কারণ একমাত্র ওই দুটো জায়গাতেই খোলামেলা বন্ধু বান্ধব পায়, ঘুরে টুরে বেড়াতে পারে। তো যাই হোক, এদিকে চলো কয়েকটা জামা কাপড় আছে সেগুলো এদিকে ও ঘরটার মোছা হয়ে যাক, আমিও এদিকে জামা কাপড়গুলো সেলাই করে নিই। কথায় আছে না মানুষের খাড়া বলে একটা জিনিস আছে, সত্যি কথা বলতে তাই, মানে ভাগ্যে যে কার কখন মরণ আছে সত্যি লেখা নেই। আজকে জাস্ট মানে কি বলবো, মানে একটু ভুলের জন্য মায়ের পুরো জীবনটা সরে যেত। মানে এরকম মারাত্মক ভুল আমার কোনোদিন হয় না। আর তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলো যে দিদি তুমি জল গরম করা রডটা ইউজ করো, রডটা একটু সাবধানে ইউজ করো, এটা একদমই ভালো না। আমি ধরো সাবধানে ইউজ করি রডটা, মানে এরকম ভুল আমার হয় না। সো এবার মেশিনে মা সেলাই করছে দিবদমা। আর সত্যি কথা বলতে আমি আর এর পর থেকে আমি আর জল গরম করা রডটা ইউজ করব না, কারণ আজকে মোটামুটি 10 মিনিট হয়ে গেল আমি এখানে বসে আছি, আমার এখনো পর্যন্ত মানে বললে বিশ্বাস করবো না আমার মুখের মধ্যে এরকম মানে একদম ধকধক 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 করছে। তো দেখো এটা সেলাই মেশিন, আমার মেয়ের এই জামাটা ছিঁড়ে গেছে, তো আমি ভাবছি যে এই জামাটা সেলাই করি। জাস্ট এখানে সেলাই দেখো দেওয়াও আছে, এটা এখনো দেখো এখন আমি খুলিনি, এটা দেয়াই আছে। তো আমার সেলাই মেশিনটা যেহেতু মোটরের, দেখাই তোমাদেরকে, দাঁড়াও মানে বলতে পারছি না, মানে এত মানে ভয় পেয়ে গেছি আমি। এই সেলাই মেশিনের এইটা আমি ওই রডে মানে ওই ফ্ল্যাগে রাখিয়ে রাখি, সুইচটা দেয়া মানে যখন সেলাই করি তখন ওটাকে অন করে দিই সুইচটাকে। আর এটা হচ্ছে আমার পায়ের মেশিনটা, মানে এটা চাপলেই তো সেলাই হয়, যারা মোটরে সেলাই করো তারা জানো আর কি। তো আমার এখানে আজকে রডটা কি হয়েছিল, রডটাকে আমি ভয়ের খেলায় খাটের নিচে ঢুকিয়ে দিয়েছি, দেখো এই দেখো আমি ওকে ছুঁড়ে খাটের তলায় ফেলে দিয়েছি, আমি আজকের পর থেকে ওটা ব্যবহার করব না। তো ওটার যে মানে রডটা যেটা আছে ওটা আর কি মানে এখানে ঝুলছে, হ্যাঁ এখানে আমি নিচে রেখে দিই সবসময়, মানে জল গরম এখানেই যেহেতু এই বোর্ডেই আমি জলটা গরম করি, তো এইখানে জলটা প্রত্যেক দিন আমি গরম করি, দিয়ে রডটাকে রেখে দিই এখানে। এবার কি হয়েছে, রডটা এখানে আছে কিন্তু রডের যে প্ল্যাগটা সেটা এখানটায় আছে, এর উপরে আছে। তা আমি না মানে মনের ভুলে আমি ভেবেছি এই মেশিনের প্ল্যাগ মনে হয় এটাই, তা আমি না প্ল্যাগটা ওখানে দিয়ে সুইচটা দিয়ে দিয়েছি, আর রডটা ঠিক এই জায়গাতে, রডটা ঠিক এই জায়গাতে কিন্তু ঝুলছে, যেহেতু ওটা দিয়েছি
রডটা এখানে এরকম ঝুলছে, মানে এইখানে ঠেকে আছে কিন্তু লম্বা এরকমভাবে ঝুলছে, মানে আমার এই নাইটিটা মানে পুরো আমার দুটো পায়ের ফাঁকে। এদিকে রডটা কিন্তু গরম হয়ে গেছে আমি সুইচটা দেওয়াতে, আমি কিন্তু পা দুটো এরকমভাবেই রেখেছি, মানে একটা পা আমার এই দেখো এরকম আরেকটু এগিয়েছিলাম এদিকটায়, মানে একটা পা আমার এই জায়গাতে ছিল আর একটা পা আমি ধরো এই মেশিনের উপর দিয়েছি, আর রডটা পুরো মাঝখানে। মানে বাই চান্স যদি আমার পাটা একটুখানিও হলে রডে মানে ঠেকে যেত তাহলে কিন্তু একদম সঙ্গে সঙ্গে আমি ওখানেই শর্ট খেয়ে মানে শেষ হয়ে যেতাম আজকে, মানে আমাকে বাঁচানোর মতো কেউ ছিল না। তো আমি ভাবছি কী ব্যাপার, এখানে দিচ্ছি মানে সুইচটা মানে এখানে চাপছি, তখন তো ধরো ওই সুইচটা বন্ধ ছিল, এখন যেহেতু চালু করেছি তো এটা আমি চাপছি, হচ্ছে না। আমি বলছি কী ব্যাপার, হচ্ছে না কেন? তখন আমি দেখছি কি যে আমি এই এই প্ল্যাগে আমি রড লাগিয়ে দিয়েছি, মানে তখন পুরো রড একদম গরম হয়ে গেছে, হিট হয়ে গেছে, মানে আমার হাত তখন আমি যে এখান থেকে যে খুলবো আমি মানে কোনো রকমে জাস্ট এই জায়গাটা থেকে আমি প্ল্যাগটা খুলে মানে আমি ভাবছি যে আজকে সত্যি মানে গোপালই মনে হয় বাঁচিয়ে দিয়েছে। মানে প্ল্যাগটা জাস্ট আমি এরকম করে খুলে মনে হচ্ছে যেন মানে নতুন একটা জীবন পেলাম। কারণ জল গরম করা রড ঠিক যতটা জল গরম করার জন্য ভালো তোমরা জানো যে কতটা খারাপ। আর এখন ধরো ঘরে কেউ ছিল না, মেয়েও আজকে মেয়েরও স্কুল ছুটি, মেয়ে তো ওই ঘরে ফোনটা নিয়ে ও একটু মোবাইল দেখছিল, মোবাইলও দেখে না, ওই একটু আমি তো ভিডিও করলাম তোমরা দেখছিলে যে ঘরটার মুড়ছিল, তো একটু মোবাইল দেখলাম। আমি বলছি তাহলে জামা কাপড়গুলো একটু ছেঁড়া খাটা আছে সেলাই করে নিই। তো আজকে মানে ওখান থেকে যে আমি মেয়েকে ডাকবো, আমার মেয়ে ধরো ফোনটা হাতে থাকলে ও তো এখানে যদি আমার এমনি কিছু হয়েও যায় ও আধ ঘন্টা ধরে দেখতে পাবে না, ঠিক আছে? মানে আমি জাস্ট কি বলবো, আমি ওই জ্যাকটা খোলার পরে এখানে মনে হয় কিছু নাহলে 3-4 মিনিট আমার মানে হার্টবিট এত ধক 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 করছে যে মনে হচ্ছে যেন মানে নতুন করে আজকে একটা মানে জীবন পেলাম। জল গরম করা রড ভীষণ খারাপ, ভীষণ খারাপ। এর আগে আমাকে অনেকে কমেন্ট করে বলেছে দিদি তুমি জল গরম করা রড ব্যবহার করো না, সাবধানের সাথে ব্যবহার করো। আমাদের এই রডটা না ভালো। তো আমার বর অনেক দেখবা জল গরম করা রডে জল গরম করতে দিলে মানে জলে হাত দিলে কিন্তু কারেন্টের শক খায়। তো আমাদের এইটাতে মানে জল গরম করা অবস্থাতে জলে হাত দিলেও কিন্তু শর্ট লাগে না, এই রডটা ভালো। তো তারপরে একদিনকে আমার বর বলছে দেখি যে একটুখানি হাত দিয়ে জলে শর্ট লাগে কিনা, বলছে তুমি তো আছো পাশে, মানে এটা ট্রাই করে দেখার জন্য। তারপরে ওই জাস্ট একটুখানি মানে এখানে হাত ঠেকিয়েছে, শর্ট লেগেছে ওর। তো বলছে না এই রডটা কিন্তু খুব সাবধানে ব্যবহার করবা। তো যেহেতু একটু ঠান্ডার সময় একটু জল গরম করা, আমাদের যেহেতু বাথরুম নিজস্ব বাথরুম হলে তো কবেই গিজার লাগিয়ে নিতাম, তার জন্যও না। তো গিজার টিজার ধরো এখানে লাগানো হয়নি, চলো কাজ চালানোর মতো। আজ আমি নমস্কার আমি আর কারণ দেখো দুর্ঘটনা কিন্তু এরকম করেই ঘটে, কারণ মানুষ তো ইচ্ছা করে যখন কেউ কিছু করে এরকম করে না। তো জল গরম করা রডটা আমি আর ব্যবহার করব না, কারণ আজকে যে ঘটনাটা ঘটে গেল আমার সাথে আমার মনে হয় না যে মানে এটা কি বলবো, মানে এখনো আমার মানে হাত পা মনে হচ্ছে না ভয় আমার থতো থতো থতর করে কাঁপছে। আর ফাইনালি মেয়ে তো আমার ভীষণ খুশি, দেখছে না মাকে রাজি করাতে পেরেছি আর যাচ্ছি। তো আমাকে বলছে যে মা দেখো কি সুন্দর করে যদি যাব মনে করো তাহলেই কিন্তু যাওয়া যায়। আর এখন ওর প্ল্যানিং হচ্ছে, বারবার বলছে তুমি যদি আমার চুলগুলো না কেটে দিতে আমার চুলগুলো এতদিনে কত বড় হয়ে যেত, মানে ভীষণ পাকা টাইপের। তো চলো এবার বেরিয়ে যাই, আর দেরি করবো না। ওদিকে চুল ছোট বয়সে এত বড় হয়, আমার তো রাখতে দেয়, আমার রাখতে দেয়নি, আমার কি কষ্ট মনে। দেখো আমার কই তুমি চুলটা বেঁধে দিই দে, চুলটা বেঁধে দিই তাহলে হেয়ার ব্যান্ডটা দে। স্টেশনে এসেই টিকিট কেটে নিয়েছি, আর লিফট ছাড়া আমার মেয়ে যাবে না, ও এখানে লিফটের কাছেই দাঁড়িয়ে থাকে। তো ব্যাগটাকে টানতে টানতে নিয়ে গেছে, আর আমাকে আসতে দেখেই মানে মানে লিফটে উঠতে ভীষণ পছন্দ করে। কোথাও ঘুরতে যাক, স্টেশনে যাক, মানে যে কোন ফ্লোরে গিয়ে আমাকে ইয়ে করতে হবে। আর লিফটের মধ্যে তো খালি ওই 1 আর গ্রাউন্ড ফ্লোর এই দুটোই থাকে, খুব একটা বেশি প্রবলেম হয় না। তারপরে ট্রেনে উঠে আমরা বসার জায়গা পেয়েছিলাম, ট্রেনে লেডিসে উঠেছিলাম, বেশ খালিই ছিল। আর আমার মেয়ের চুলগুলো পুরো একদম তারকা রাক্ষসীর মতো একদম হয়ে গেছিলো। তারপর ট্রেন থেকে নেমে একটা টুকটুকি ধরে সোজা চলে এসেছিলাম আমাদের দিকনগরে। তো এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিলাম। তো মিষ্টির মধ্যে আমার মেয়ে বললো মা ছানার জিলাপি আর ছানার মুরগি, এই যে নিচে 2 রকম মিষ্টি দেখছো, তো এই ছানার মুরগি নাকি ও কোনো দিন টেস্ট করেনি, তো ওই জন্য ছানার মুরগি নিলাম আর তার সাথে ছানার জিলাপি নিলাম। তো শুকনো মিষ্টিগুলো খেতে দেখবে একটা মানে রসের মিষ্টির থেকেও শুকনোর মিষ্টি একটা আলাদা রকমের টেস্ট আছে, আর ছানার মুরগিটা পুরো অন্য রকম।
তো যাই হোক, পৌঁছাতে অনেকটাই কষ্ট হলো, শরীরটা আর একদমই চলছে না। তো বাবা দেখতে পাচ্ছ খেতে বসে পড়েছে, বাবা ওই বাড়িতে কাজ করছিল, আর মাও আমাকে ভাত দিয়ে দিল। তো আমিও খেয়ে নিলাম। মানে ভাতটার ভিডিওটা যে পুরোটা করব সেটুকুনিও আমার ছিল না। মানে শরীরটা আমার এতই খারাপ লাগছিল বলার মতো না, মানে মনে হচ্ছিল যেন আমি আর বসে থাকতে পারছি না। তো কোনো রকমে খেয়ে, আমার মেডিসিন ছিল সেটাকে নিয়ে একটুখানি শুয়েছিলাম। তারপরে দেখো এখন তো প্রায় অন্ধকার হতে চললো, সন্ধে হয়ে গেছে। আর এই যে আমাদের শিবরাত্রির বারোয়ারি, তো এখানেই শিবরাত্রি পুজো হয়েছে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের পুজোটা। আর ওই সাইডে মানে বলখেলা মাঠে যে বিশাল বড় মেলাটা হয় সেটা হচ্ছে আলাদা। আর এই ঠাকুরটা কিন্তু আমার দাদা নিজের হাতে বানিয়েছে। ওটা আমি তোমাদেরকে পরে একটা কোনো ভিডিওতে বেশ ক্লোজ করে দেখাবো। তো ঘুমিয়ে দেখো আমার চোখটা, মানে ঘুম তো হয়নি, প্রচণ্ড মাইকের আওয়াজ, জোরে জোরে বক্স বাজলে কি আর ঘুম হয়। তো তারপরে আমি একটুখানি নিচে গিয়ে দোকানের সামনে, মানে আমাদের যে দোকান আছে সেখানে বসলাম। আমার বান্ধবীর দেখলাম মেয়ে এসেছে, তো মেয়েটাকে আমার কোলে দিয়ে গেল। আর মেয়েটা দেখো আমাকে দেখে যে চেনে না, তাও কিন্তু চলে আসলো। আমি বলছি একটু নাচো, আর খুব সুন্দর, কি সুন্দর নাচছে দেখো, মানে মনেই হচ্ছে না যে আমাকে চেনে না। শাড়ির ডিজাইন করছো? দাদু শিখিয়ে দিচ্ছে, করো 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 করো। বাবা ঠাকুরের ডিজাইন পরিবর্তন হলো না, সেই একই রকম রয়ে গেল। আমাদের বাড়ি হচ্ছে দিগনগর, আর এটা হচ্ছে মাঠপাড়ার একটা ঠাকুর, মানে মাঠপাড়ার একদম বাড়ির ঠাকুর আর কি বলতে পারো। তো এটা বহু বছর ধরে ঠাকুরটা পুজো হচ্ছে। তো আমি আমার ঠাম্মার মুখ থেকে ছোটোবেলা থেকেই একটা গল্প শুনেছি এই ঠাকুরটার বিষয়ে, আজকে সেইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা হচ্ছে মঙ্গলচণ্ডী, আর যেটা ফাল্গুন মাসের একদম শেষের দিকে মানে পুজো হয় আর কি। তো তখনকার দিনে ঠাকুরের তো জানো খুবই কম দাম ছিল, মানে এত বড় একটা ঠাকুর হয়তো ওই 50 টাকা, 60 টাকা, 70 টাকা এরকম হয়তো দাম ছিল। তো একবার তখন আমার বাবা ধরো ছোটোর থেকে, মানে এই ঠাকুরটা আর কি আমার দাদু মানে বানাতো, তারপরে আমার বাবা মানে হ্যান্ড ওভার হয়েছে বাবার হাতে। তো বাবা তখন বিয়ে হয়নি, মানে বাবা অনেকটাই ধরো ছোটো, আর ছোটোর থেকেই পালেদের ঘরে যেহেতু জন্ম, পালেদের কাজ তো জানবেই, তাই না। তো একবার নাকি আমার ঠাম্মার সাথে দামে দরে একদমই পোষায়নি, ওরা একদমই দাম দিতে চায়নি। তো ওরা ঠাকুরটাকে চেঞ্জ করে এত বছরের ঐতিহ্য অন্য জায়গায় নিয়ে গিয়ে ঠাকুরটাকে বানিয়েছিল। তো তারপরে নাকি শুনেছিলাম যে সেই বছর ওদের পুজোতে বাধা পড়েছিল, আর ওদেরকে নাকি ওরা মানে ওদের যে বাড়ির যে তো উনি নাকি স্বপ্নেতে দেখেছিল যে মানে ঠাকুর, এটা আমাদের ওনাদের মুখ থেকেই শোনা কথা আর কি, যে উনি নাকি বলেছেন যে আমি ওই ওনার হাতেই আর কি মূর্তি তৈরি হবে, মানে আমার বাবার কথা দিয়ে বলেছে। তো সামনের বছর, সেই বছর যা ভুল হয়েছিল, সামনের বছর ওনারা এসে আর কি নিজের থেকেই বলেছে যে আমাদের ভুল হয়ে গেছে, আমরা সামান্য কয়েকটা টাকার জন্য আমরা ওখানে দিইনি। তো আমাদের মানে মা আর কি স্বপ্ন দিয়েছে যেন ওনার হাতেই যেন মানে ঠাকুরের মূর্তিটা বানানো হয়। তো সেটা শোনার পর থেকে মাও আর কোনো দিন কিছু বলেনি যে না কম দেয় বেশি দেয়, মানে বাবা যতদিন আছে বাবাই ঠাকুরটাকে বানাবে। এটা আমাদের বাড়িরও একটা ধরো প্রথা। এই ঠাকুরটাকে বানাতে আমার বাবার কিছু না হলে 15 দিন সময় লাগে, মানে আমার বাবা আস্তে আস্তে বানায়, নিজে হাতে রং করে, নিজে হাতে সমস্ত কিছু করে। আর এখন যা জিনিসের দাম তোমরা সবাই জানো, বাস থেকে শুরু করে রং, এই ঠাকুরটার পিছনে প্রায় 3000 টাকা, 3500 টাকা মতো আমাদের খরচ হয়ে যায়। কিন্তু এই ঠাকুরটার দাম দেয় মাত্র 4000 টাকা। মানে আমার বাবা যে 10-15 দিন এই ঠাকুরটার পিছনে খাটে, তার জন্য যে একটা এক্সট্রা, একটা দিনে একটা মানুষের মজুরি অন্তত 200 টাকা করেও যদি হয়, তাহলে বাবার একটা 3000 টাকা মজুরি হওয়া দরকার, কিন্তু সেই তুলনায় দেয় না। এবছর আমার দাদা বলেছে আর কি যে যেহেতু ওনাদের অবস্থা অনেকটাই ভালো, ওনারা সমৃদ্ধশালী ব্যক্তি, সেই হিসাবে যে হ্যাঁ ওনারা যদি একদমই গরিব মানুষ হতেন, বংশ পরম্পরায় পুজো, তাহলে ঠিক আছে, কিন্তু আমার বাবার তো একটা পারিশ্রমিক দেওয়া উচিত না। তো বাবাও মানে সেই বিষয়টা জানার পর থেকে বাবা বলেছে যে না, যা দেয় দেবে, আমি ঠাকুর মানে মা যেখানে চাই যে আমার হাতে মায়ের মূর্তি বানানো হবে, সেখানে মানে আমি যতদিন পারবো সেটাকে করব। তো এবার ওনাদেরকে বলা হয়েছে যে ঠাকুরটার দাম একটু বেশি দিতে, 6000 টাকা দিতে, কিন্তু ওনারা মানে প্রত্যেক বছর ওই 50 টাকা করে বাড়ায়। মানে ধরো আজ থেকে 10 বছর, মানে 10 বছর আগে জিনিসের যা দাম ছিল, 10 বছর পরে এসে ভাবো জিনিসের দাম কত বেড়েছে।
তো সেখানে দাঁড়িয়ে প্রত্যেক বছর 50 টাকা করে বাড়ালে হয়তো দেখা যাচ্ছে 10 বছরে গিয়ে বাবার 500 টাকা হয়তো ঠাকুরের দামটা বাড়ে। সেখানে 500 টাকার জায়গায় জিনিসের দাম 1000 থেকে 1500 2000 বেড়ে গেছে। মানে ওই যে কালারগুলো কিনতে হয় সেগুলোই প্রায় 1000 1500 টাকার আমার বাবাকে কিনে নিয়ে আসতে হয়। কিন্তু ওই যে তারপরেও বললাম এটা একটা রীতি। তো এবছর আমার দাদা বলেছে যেন ঠাকুরটা 6000 টাকা দেওয়া হয়। ওনারা বলেছে আগের বছর 4000 দিয়েছি, এবছর 100 টাকা নাকি বাড়াবে। তো জানি না কত কি দেবে, কিন্তু ওই যে বললাম আমার বাবাও মন থেকে, আমার বাবা আর মা চায় না যে ঠাকুর যেহেতু নিজে আমাদের হাতে চায়, তো ওই জন্য ওটা আমাদের কোনো ব্যাপার না, যে আমাদের খরচটা উঠে গেলেই হবে। মানে আমরা নিজের থেকে ঠাকুরটাকে আর কি, বাবা আর কি নিজের থেকে বানিয়ে দেয়। অনেক পুরনো মডেলের ঠাকুর, তো ওই জন্য মডেলটা এখনও পুরনোই আছে, মানে নতুন কিছু হয়নি। তো এটা হচ্ছে একটা সব থেকে বড় প্রমাণ যে ভগবান সত্যি আছে।